কিছু মানুষ আড্ডা দিচ্ছে, কিছু মানুষ ওইখানে দাঁড়িয়ে হাঁটাচলা করতেছে। পুলিশ Hey there, what you drinking? Two shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the আর এই kids. যে এখন রাত One more 12টা বেজে গেছে, কিন্তু এখানে আসতে দেখবেন যে সম্পূর্ণ প্ল্যাটফর্মে মানুষজন শুয়ে আছে, মানুষ কম থাকে। সেই ক্ষেত্রে একটা রিস্ক কিন্তু থাকে, কারণ মানুষের paradise. Remember, you don't get it twice. The time of your life. এই তো অবশেষে আমরা চলে আসছি বেনাপোল। এখন ঘড়িতে 7:40, অর্থাৎ এখানে 7টায় থাকার কথা। আমরা Don't get it twice. আসসালামু আলাইকুম সকলকে, নতুন একটি সময়ে আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে মূলত 7ই এপ্রিল আমরা ভ্রমণ করতে যাচ্ছি সময়ের অন্যতম আমার সেরা অভিজ্ঞতা নিতে, অর্থাৎ রেলওয়ে ক্ষেত্রে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আমি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আপনাদের মাঝে আজকে যাত্রা করতে যাচ্ছি। তো এখন ঘড়িতে সময় বাজে রাত 10টার আশেপাশের সময়। তো এখন যদি স্টেশনের অবস্থা বলি, খুব বেশি মানুষ আজকে নেই তুলনায়, অর্থাৎ যেহেতু আমি সপ্তাহের মধ্যে যাতায়াত করতেছি। তো এখানে এই কমলপুর স্টেশনের একটি বৃষ্টি বৃষ্টি ভাব আছে এবং বৃষ্টিও কিন্তু মোটামুটি শুরু হয়ে যেতে পারে। তো বিস্তারিত কথা স্টেশনে গিয়েই বলবো। আর একটু যদি সামনের অবস্থা যদি বলি, এখানে খুব বেশি মানুষ নেই, অর্থাৎ নির্দিষ্ট সময় আমরা যা দেখি বা নির্ধারিত সময় ওরকম সময়ের থেকে আজকে তুলনায় অনেক যাত্রী কম, এবং আকাশ মেঘলা থাকার কারণে এবং বর্তমানে ঈদের পরপর ছুটি হওয়ার কারণে অর্থাৎ সময়ের কারণে এখন খুব বেশি যাত্রী ওই তুলনায় কিন্তু এখানে নেই। তো স্টেশনে প্রবেশ করার পরপরই প্রচুর বৃষ্টি কিন্তু শুরু হয়, অর্থাৎ এখানে ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা চলে আসি ওয়েটিং রুমে। আপনারা হয়তো অনেকে জানেন না যে ঢাকা রেলওয়ে স্টেশনে সাধারণ ওয়েটিং রুম আছে শুরুতে ঢোকার পথে। তো আপনারা যারা আছেন ফ্যামিলি নিয়ে আসেন, এখানে খানিকটা সময় আপনারা এখানে অপেক্ষা করতে পারবেন, এবং এখানে সকল শ্রেণী অর্থাৎ যারা শোভন বা শোভন চেয়ার শ্রেণী সকলে কিন্তু এখানে টিকিট থাকলে আপনারা এখানে বসতে পারবেন। এবং তাছাড়া এখানে দুটো মেয়ে ছেলে উভয়ের জন্য কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এই তো অবস্থা, এখন বৃষ্টির পরে আমরা এখন এই স্টেশনের ভিতরে চলে যাচ্ছি। তো যদি দেখা এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এক কথায় ঝোড়ো হাওয়া, যেখানে সুইপার দিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রচুর পানি কিন্তু এই স্টেশনে জমে গেছে। এর ক্ষেত্রে কয়েকটি ট্রেনের ডিলও কিন্তু হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারে নাই। এখন যদি এখানে যদি বলে দেখেন, লালমনি, নারায়ণগঞ্জ, উপবন, হাওড় এক্সপ্রেস, তারপর কক্সবাজার এক্সপ্রেস, তুলনা, পঞ্চগড়, বিভিন্ন এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন এখান থেকে ছেড়ে যেতে পারে নাই। নির্দিষ্ট সময় থেকে কিছুটা সময় বিলম্বে এখান থেকে ছেড়ে যাবে। আর আকাশের অবস্থা যদি বলেন, যে মেঘলা কিন্তু এখনও আছে, অর্থাৎ জার্নিতে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এখন আমি একটু আমাদের প্ল্যাটফর্মের দিকে যাব। প্রচুর বাতাস কিন্তু হচ্ছে, অর্থাৎ বৃষ্টির একটা ঝড়ো পূর্বাভাস রয়েছে। অলরেডি বৃষ্টি হয়ে গেছে অনেক জোরে। তো এখানে স্টেশনে খুব একটা মানুষ নেই বলে চলে, তুলনায় আর কি, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গায় চলে গেছে। তো এখানে হলো বিভিন্ন ট্রেনগুলো, এটা ওয়াশপিট, এখানে পরিষ্কার করা হয় বা রক্ষণাবেক্ষণ করা হয়। তো আর কি আমরা এখন 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা এখানে আসবে। এদিকে অলরেডি আরও একটি ট্রেন, এটা সম্ভবত আমাদের বেনাপোল এক্সপ্রেস এখানে প্লেস করা হচ্ছে। বেনাপোল বা সম্ভবত বেনাপোলে হতে পারে, যেটা আমরা দেখতে পাবো পরবর্তীতে। যাই হোক, ট্রেন এখন আসে নাই, আমি একটু ওদিকে যাবো আর কি, দেখে কি অবস্থা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি চলে আসছি ঢাকা রেলওয়ে স্টেশনে। তুই দেখেন আজকের অবস্থা, আবহাওয়া খুবই বৃষ্টি। আমাদের আজকে যাত্রা হতে যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। তো দুঃখিত, আমার মাইক্রোফোনটা একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে আর কি আমার ভয়েসটা আজকে এভাবে কভার করতে হবে। কতটুকু বোঝা যাবে আমি জানি না, তবে চেষ্টা করবো আর কি আপনাদের মাঝে সম্প্রতি দেওয়ার। তো আজকে যাই হোক, রাত 11:45 আমরা বেনাপোল পর্যন্ত যাত্রা করব। ট্রেন এখনো আসে নাই। তো আজকে বৃষ্টিময় দিনে বা রাতে, দুঃখিত, তো সেক্ষেত্রে যাত্রা কেমন হয় সম্পূর্ণ আমরা আজকে এখানে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন, এবং এই ঢাকা থেকে সম্পূর্ণ বেনাপোল পর্যন্ত সম্পূর্ণ ভিডিও তো আজকে এখানে থাকবে। দেখা যাক ভ্রমণ কেমন হয়। এখনো ট্রেন আসতে আরও 1.5 ঘন্টা বাকি বা প্লেস হইতে। এখন কিন্তু আমি অলরেডি 8 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে যদি দেখেন, ওই যে বেনাপোল এক্সপ্রেস, আর এখানে এত পরিমাণ মানে বজ্রপাতের শব্দ হচ্ছে, হয়তো ওইভাবে থাকলে আমি দেখাতে পারতাম, বাট সুযোগ নেই। আর এই পাশে প্ল্যাটফর্মে কিন্তু মানুষ অপেক্ষা করছে। এখানে কিন্তু নারায়ণগঞ্জ যে কবিতা ট্রেনটি আছে, এখানে কিন্তু দাঁড়ায়। এখান থেকে আপনার নারায়ণগঞ্জ কমিট ট্রেনের ভিডিও দেখেছেন, দেখেন আর কি আসবে। এই পাশে প্ল্যাটফর্ম, এখানে মানুষ অপেক্ষা করতেছে। ওই পাশে কিন্তু 14 নম্বর 16 নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে রয়েছে। ওইখানে দেখা গেছে যে আপনি সুন্দরবন এক্সপ্রেস
তারপর মধুমতি এক্সপ্রেস, এগুলো কিন্তু দাঁড়ায় আর কি। তো ওগুলো চলে গেছে। তো যাই হোক, এখানে আমাদের আসবে। তো দেখি এখন কতটুকু এই প্ল্যাটফর্মের অবস্থা, মানুষের কি অবস্থা, সবকিছু আপনাদের মাঝে একটু একটু দেখানোর চেষ্টা করব। একটু সামনে যাবো, সামনে থেকে আর কি সম্পূর্ণ ট্রেনটি আপনাদের এক্সপ্লোর করবো যখন ট্রেন এই ঢাকা রেল স্টেশন শহরতলি প্ল্যাটফর্মের যে 16 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে এইখানে, আর এই পাশে যদি দেখেন এখানে রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে বেশ করে কিন্তু তিনটি কিন্তু এখানে লাইন রয়েছে। আর এই পাশের দৃশ্যটা একটু ভালো, মানে একটু সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ ওইখানে দেখবেন যে সাউন্ডই নেই, বাট ওখানকার যদি আলোক ব্যবস্থা যদি দেখেন খুব সুন্দর আর কি, মানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য পারফেক্ট একটা প্লেস। বাট যেহেতু রাত হচ্ছে, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ওইখানে একা একা বা আপনারা একা একা একটু মানে গ্রুপ না থাকলে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে অনেক রকমের মানুষ থাকে। আর এই প্ল্যাটফর্মে কিন্তু বা এই 14-16 প্ল্যাটফর্মের তুলনায় একটু ব্যস্ততা কম আর কি, যার জন্য মানুষ কিছুটা তুলনায় কম থাকে আর কি। আর এদিকে অন দ্য ওয়ে রাস্তা খোলা অনেক থেকে এ আর কি। আর এখানে ওভারঅল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন অনেকটা নেই, কিছুটা কমে গেছে। আর এখানে ওয়েদারটা আজকে সুন্দর। যখন বাসা থেকে বেরিয়েছিলাম খুব গরম ছিল। তা আশা করি যাত্রাটা সুন্দর হবে। এবং আমাদের ট্রেনটি এখনও কিন্তু প্রেস হয় নাই। আর এখানে অনেক বয়সী মানুষ আছে, এখানে ঘুমাচ্ছে। এদিকে যদি দেখেন অনেকে কিন্তু কমিটাতে নারায়ণগঞ্জ যাবে, নারায়ণগঞ্জেরও কিন্তু কিছু যাত্রী এখানে আছে। আর এই যে আমাদের কিটেন, এই ছোট বাচ্চা কিন্তু এখানে চলে আসছে। এই এটা এটা একটা ভালো দিক আর কি। এখানে সবাই আছে, এখানে এই যে মানুষ এখানে অনেক কিছু বিক্রি করতেছে, এখানে আছে, এখানে আঙ্কেল অনেক চিপস বিক্রি করতেছে, অনেকে গল্প করতেছে। তো আর কি সব মিলে আর কি আজকে ভ্রমণ অভিজ্ঞতাটা অন্যরকম হতে যাচ্ছে, অনেক কিছুই আর কি চোখে পড়তেছে। এবং আশা করি এই নতুন অভিজ্ঞতাটা আমার জন্য একটি স্মৃতিময় হয়ে থাকবে। আজকে আমার এই ভিডিওটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু আমার এখন পর্যন্ত যতগুলো ভিডিও করছি তার মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত এই পদ্মা রোডে আর কি এখন পর্যন্ত ভ্রমণ করিনি, এবং বেনাপোল আমার যাওয়া হয় নাই। তো আজকে আমার এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এর আগে দেখা গেছে যে মূলত বিজয় এক্সপ্রেস ট্রেনেও এখানে ভ্রমণ করা হয়েছে, ওটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। তো আজকে আমি এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি মূলত এই সম্পূর্ণ এক্সপ্লোরটা করার জন্য, এবং মোটামুটিভাবে ওই 8 ঘন্টারও বেশি সময় লাগবে আমার এখানে যেতে। এবং পদ্মা সেতুর আমার ভ্রমণ অভিজ্ঞতা প্রথম হবে। তো সব মিলিয়ে এটা আমার জন্য একটা রোমাঞ্চকর। আমি দেখা গেছে ওদিকে খুলনাও আমি আজকে যাতায়াত করবো, অর্থাৎ যখন পৌঁছাবো তারপর ওই দিনে আমি খুলনা যাওয়ার ইচ্ছা আছে, তারপর খুলনার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো সব মিলে একটা অন্যরকম একটা যাত্রা হতে যাচ্ছে। তো আশা করি সম্পূর্ণ যাত্রা নিরাপদে পৌঁছাতে পারবে, এবং যাবতীয় সকল তথ্য আজকে এবং আগামীতে আপনারা সবকিছু এই চ্যানেলে দেখতে পারবেন। প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি। তো বৃষ্টির মধ্যে চলে আসছে, এটি আবার 9:45-এ ছেড়ে যাওয়ার কথা, কিন্তু অনেকাংশে আর কি লেটে কিন্তু চলতেছে এই ট্রেনটি। এখানে বেশ কিছু যাত্রী কিন্তু আছে, এখানে যদি দেখেন অনেক যাত্রী আর কি এখান থেকে যাবে। আর এই যে আমাদের ছোট্ট বন্ধু, আজকে পুরো স্টেশন কিন্তু সে মাতিয়ে রাখছে। অলরেডি কিন্তু মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এখানে খুব বেশি সময় আর কি লেট করবে না। যেহেতু বৃষ্টি হচ্ছে মানুষও আর কি এখানে তাড়াহুড়া করে উঠবে। আর স্টেশনে কিন্তু এখন এই মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে আর কি, যতটুকু যদি দেখেন। এই মুহূর্তে কিন্তু আমি এখানে বসছি, অর্থাৎ এখন গড়িতে সময় বেজে 45 মিনিট, 10টা বেজে। অর্থাৎ ট্রেন এখনও আসতে মোটামুটি আরও আধা ঘন্টার মতো লাগবে আর কি ট্রেন স্টেশনে যাওয়ার। আর এদিকে কিন্তু দেখছেন অলরেডি নারায়ণগঞ্জ কমিটার ট্রেন চলে আসছে। সেই নারায়ণগঞ্জ কমিটার ট্রেন এখান থেকে ছেড়ে যাবে, এখান থেকে আগে ছেড়ে যাবে, ছেড়ে যাওয়ার পর আবার নারায়ণগঞ্জ থেকে আসবে। নারায়ণগঞ্জ আসলে হয়তো বা গ্যান্ডারিয়া বা এখানে প্রবেশ করলে আমাদের এই বেনাপোল এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে। অলরেডি অ্যানাউন্সমেন্ট কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই বেনাপোল এক্সপ্রেসের সাথে এই ট্রেনটির আবার মানে ক্রসিং হতে পারে, বা এটার জন্য একটু লেট হতে পারে, মাঝে মাঝে লেট হয়ে যাবে। তো যাই হোক, এই আর কি অবস্থা প্ল্যাটফর্মে। আর বেশি সময় নাই, তারপরে আমাদের যাত্রা শুরু হবে আর কি। বৃষ্টির দিন, অনেক কথাই হচ্ছে, অনেক অভিজ্ঞতাই শেয়ার করছে আপনাদের মাঝে। তো এই তো অবস্থা, এখন ট্রেনের অপেক্ষা, দেখি আর কত সময় লাগে। আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের লোকও কিন্তু চলে আসছে।
কারণ এইখানে যে এই যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এখানে বৃষ্টি শুরু হয়েছে, ট্রেন এটি আর কি রিপ্লেস করবে আর কি এই প্ল্যাটফর্মে। তাই আগে ভাগে আর কি এখানে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যে লোকো সেটি এখানে চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে আর কি প্ল্যাটফর্ম দিয়ে দিবে। আর যদি দেখেন এখানে এখানে ইঞ্জিন কিন্তু স্টার্ট, অর্থাৎ পাওয়ার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, পাওয়ারটাও চেক করে নেওয়া হচ্ছে। তো এটা আর কি চলে আসবে আর কি এই মুহূর্তে। আর এদিকে প্রচুর বৃষ্টি, যদি দেখেন কতটুকু দেখানো যাচ্ছে, বাট প্রচুর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অর্থাৎ ঝুম বৃষ্টি এখন, এতক্ষণ কম ছিল। ঝুম বৃষ্টির মধ্যে আমাদের এই যাত্রাটি হবে ইনশাল্লাহ। আকাশে প্রচন্ড মেঘ, এই এখন নারায়ণগঞ্জ কমিটার কিন্তু ছেড়ে দিয়েছে, যেরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে নারায়ণগঞ্জ কমিটার ছেড়ে গেল। অর্থাৎ এখানে দেখলাম যে 20 মিনিটের মতো আর কি অপেক্ষা করেছিল, তারপরে এখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আর কি আবার যাত্রা শুরু করে। এটি আবার রাত 11টা 5 মিনিটের দিকে আর কি নারায়ণগঞ্জ থেকে ফেরত আসার কথা। তো আমাদের ট্রেনটি, আমাদের যখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে, এই ট্রেনটির সাথে আবারও আমাদের ক্রসিং হবে যখন এটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসবে। একটা জিনিস আপনাদেরকে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো সবার কনসার্নের ব্যাপার। যেমন মেন প্ল্যাটফর্ম যেটা আছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে কিন্তু এত হকার বা যে মানে বাইরের যে মানুষ, তাদের কিন্তু বিচরণ এত একটা থাকে না। কিন্তু এখানে আসলে মূলত আপনি প্রচুর পরিমাণে হকার, অর্থাৎ মেন যাত্রী থেকে আপনি বেশিরভাগই এই আউট মানুষ আর কি বেশি দেখতে পারবেন, যারা এখানে ঘুমায় বা ফুটপাতের যে মানুষগুলো আছে তারা এখানে কিন্তু ঘুমায়। আর এই যে এখন রাত 12টা বেজে গেছে, কিন্তু এখানে আসতে দেখবেন যে সম্পূর্ণ প্ল্যাটফর্মে মানুষজন শুয়ে আছে। এটা একটা রিস্কি ব্যাপার, কারণ নির্জন যদি মানুষ কম থাকে সেই ক্ষেত্রে একটা রিস্ক কিন্তু থাকে, কারণ মানুষের মানে সেফটি একটা ব্যাপার থাকে। আমার নিজের কাছে এখানে ইনসিকিউর ফিল হয় একা একা থাকাটা আর কি। কারণ এখানে যদি দেখা যায় যাত্রী আছে 100 জন, তো দেখা যায় যে 300-র মতো শুধু এই হকার বা অন্যান্য পার্সনই আছে। এটাকে কনসার্নের বিষয়। আমার উচিত, আমি মনে করি অন্তত পক্ষে এটা আরেকটু খেয়াল রাখা উচিত আর কি। না হলে সাধারণ যাত্রীরা একটু কনফিউশনে থাকবে। আসলে আমাদের উদ্দেশ্য আর কি এই ব্যাপারগুলা তুলে ধরা বা আপনাদেরকে সতর্ক করা। তো এখানে আসলে অবশ্যই একটু সতর্কতা থাকার চেষ্টা করবেন, একা একা বা অন্য সাইডে থাকার চেষ্টা করবেন না, এটা আমি বলে মনে করি। বেনাপোল এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে চলে আসছে, অর্থাৎ এর কোচ। একটু আগে দেখেছি ইঞ্জিন কিন্তু চলে আসছিল, এখন এই ট্রেনের কোচটি এখানে চলে আসছে। আপনি যদি দেখেন এই পাশে এখানে ইঞ্জিনটি লাগানো হবে, বৃষ্টি এই মুহূর্তে কিছুটা থেমে গেছে, এটা আর কি সংযুক্ত করাবে। এটা কিন্তু পিটি ইনকা কোচ আর কি। তো পিটি ইনকা কোচের আর কি অনেকটা হতে পারে যে নতুন যে দক্ষিণ কোরিয়ার যে কোচ আসছে ওরকম হতে পারে, বা চায়না যে সিআরসিসি কোচ আছে ওটা মনে হতে পারে, বাট এটা কিন্তু পিটি ইনকা কোচ এই ট্রেনের। তো একটু পরে আমরা ভিতরে দেখাবো অবস্থা, এই ট্রেনটির ভিতরে কি অবস্থা সবকিছু আপনাদেরকে আসন বিন্যাস দেখিয়ে দিব। আর এখানে কিন্তু এই যে পিছনের ট বগি, অর্থাৎ ওই পাশে আর কি মানে পিছন থেকে আর কি সিরিজ আর কি শুরু হয়েছে, আর পিছনে আর সামনের দিকে থাকবে আর কি ট বগি, আর পিছনে থাকবে ক বগি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে 6633 আর কি লোকোমোটিভ। এটি আমাদের সাথে আজকে বেনাপোল পর্যন্ত যাবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে আমাদের এই যাত্রা। এখানে ট্রেন এখন পুরোপুরি প্রস্তুত, এখানে কিন্তু কোচ সংযুক্ত হয়ে গেছে আর কি ইঞ্জিনের সাথে। এখন গলিত সময় বেজে রাত 11টা 25 মিনিট, সরি দুঃখিত 20 মিনিট। তো অল্প কিছুক্ষণের মধ্যে আর কি এখান থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে, আর বেশি সময় নেই, অর্থাৎ 11:30 এখান থেকে ছেড়ে যাবে। তো আমরা এখন কোচে যাব, আমাদের আসনে আর কি ওঠার চেষ্টা করি। যে এটাই হলো আজকে আমাদের কোচ, অর্থাৎ বোরকার জ বগি। এখানে উঠবো আমরা। তো মোটামুটি ট্রেনের সময় হয়ে যাচ্ছে, পিছনে কিন্তু এসি কোচগুলো আছে। এখন বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় আর কি এসি কোচগুলো আর কি দেখাতে ইচ্ছা করতেছে না। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করব এই আসন ব্যবস্থা কেমন হয়। অর্থাৎ পিছনের সিটগুলো এখানে এসি কেবিন আছে এখানে। আর আমাদের এটা হলো শোভন চেয়ার শ্রেণী, আমরা শোভন চেয়ার শ্রেণীতে আর কি ভ্রমণ করবো, উঠে যাব। ট্রেনে খুব বেশি যাত্রী নেই বললেই চলে। এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের যে এসি কম্পার্টমেন্ট আছে, এসি কম্পার্টমেন্টের যে চেয়ার শ্রেণী, সেই চেয়ার শ্রেণীটা আপনি একটু দেখিয়ে নিই। এটা কিন্তু চাইনিজ সিআরসিসি কোচ দ্বারা আর কি এটি কিন্তু সম্পূর্ণ এই র্যাকটি তৈরি করা হয়েছে বা এই ট্রেনটি বহন করছে। তো এটার সিটগুলো মোটামুটি আধুনিক, অর্থাৎ পিটি ইনকার চেয়ে কিছুটা আলাদা। তো এটা কমফোর্টনেস বা
এটা যাই কিছু বলেন মোটামুটি একটু আধুনিক সেবা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এক্ষেত্রে টিকিটের ভাড়াটাও কিন্তু একটু বেশি। আর এক্ষেত্রে যদি বলি এখানে ওয়াশরুম আছে ছোট একটি বেসিন, কিন্তু আমার কথা বলতে হয় এটা নিয়ে আমার অভিযোগ আছে। কারণ এই সিএসসি কোর্স বা এই কোর্সগুলোর মানে যে বেসিনটা খুবই ছোট, অর্থাৎ শুধু হাত ধোয়া যায় কিন্তু মুখ ধোয়া যায় না। আমাদের সময় বেজে কিন্তু এখন ঠিক 11টা 30 মিনিট, অর্থাৎ সময় কিন্তু হয়ে গেছে। এখন আর কি ট্রেনটা এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, তো ছেড়ে যাবে আশা করি। এখন এদিকে বাসই কিন্তু দিয়ে দিয়েছে, স্টেশনে যাত্রীরা কিন্তু উঠে গেছে। এখন আর কি হলুদ চিহ্ন দেয় নাই, অর্থাৎ হলুদ বাতি কিন্তু এখনো জ্বলে নাই। তো দেখা যায় কত মিনিট লেটে আর কি এখান থেকে তাদের ওই ট্রেনটির যাত্রা শুরু হয়। তো ঘড়িতে সময় বেজে ঠিক 11টা 30 মিনিটে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এই ঢাকা স্টেশন থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভাঙার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের সরাসরি গন্তব্য হতে যাচ্ছে যশোর জেলার বেনাপোল রেল স্টেশন। আমাদের সর্বমোট যাত্রা পথ কিন্তু অতিক্রম করতে হবে 8 ঘন্টা 5 মিনিট। কিছু সময় এদিকে ওদিক হতে পারে, সেক্ষেত্রে আমাদের যাত্রাটা 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টাও লেগে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির সময় এবং সাথে যদি রাতের রেল জার্নি হয়, এটা এক অন্যরকম মুহূর্ত। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এই সময়টুকু আমার কাছে অবশ্যই ভালো লাগে। বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে বেনাপোল রুটে বুধবার ছাড়া বিরতিহীনভাবে সপ্তাহে 6 দিন চলাচল করে থাকে। এই ট্রেনের নাম্বার 795/796 এবং মোট 12টি কোচ ধারা এটি নিয়মিত সপ্তাহে 6 দিন পরিচালিত হয়ে থাকে। মোট 896 জন যাত্রী এটি পরিবহন করতে পারে। তাছাড়াও 2019 সালের 17 জুলাই ট্রেনটি সর্বপ্রথম চালু হয়। ঢাকা থেকে এই ট্রেনটির ভাড়া নিয়ে যদি আপনাদেরকে বলি, শোভন শ্রেণীতে সর্বনিম্ন 600 টাকা, এসি বার 2315 টাকা, এসি চেয়ার যেটা আছে সেটা 1150 টাকা এবং এসি সিটে 1380 টাকা প্রদান করতে হবে। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি গ্যান্ডার স্টেশন পার হয়ে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যে এলিভেটেড যে রেলওয়েটা করা হয়েছে সেটার উপর দিয়ে। তো এটি একটি কিন্তু প্রায় 28 কিলোমিটার উপরে কিন্তু এই পথ, যা আমাদের এই রেলওয়েকে আলাদা পরিমাণ গতি দিয়েছে। আর এটা বলতে হয় কিছুটা আর বেশি হতে পারে 28 কিলোমিটার, আমি একজ্যাক্ট বলতে পারছি না, আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এটা কিন্তু বাংলাদেশের একটা রেলওয়ের ক্ষেত্রে একটা অন্যরকম বিপ্লব, যা খুব কম সময়ে এখান থেকে যারা আমরা আছে পদ্মা সেতু হয়ে অন্যান্য জেলায় চলে যেতে পারি। তো যেটা একটা খুব ভালো ব্যাপার বাংলাদেশ রেলের ক্ষেত্রে বলতেই হয়। এখন ঘড়িতে সময় বাজে রাত 12টা 10 থেকে 20-এর আশেপাশের সময়। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি মাওয়া রেল স্টেশন এরিয়া, অর্থাৎ আমরা অল্প সময়ের মধ্যে পদ্মা সেতুতে কিন্তু আমরা উঠে যাব। এখানে কিছু সময় স্লো করছিল, তো দেখতে পাচ্ছেন এটাই হলো বাংলাদেশের যে পদ্মা সেতুর যে লিঙ্ক রোড আছে বা রেলওয়ে এবং সড়ক পথের দুইটা যে আলাদা ভাগ হয়ে গেছে, এটার কিন্তু সাইড। এটা কিন্তু এক কথা বাংলাদেশের সেরা এক্সপ্রেসওয়ে
অর্থাৎ বাংলাদেশের যে একটা বৈপ্লবিক যদি কোনো উদ্ভাবন থাকে, কিন্তু এই পদ্মা সেতু কেন্দ্র করে কিন্তু এই সাইটটাতে হয়েছে। যা এই এলাকার মানুষের জীবনযাত্রা আরও গতি এনে দিয়েছে। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা বহুমুখী সেতু। দিনের বেলা থাকলে দৃশ্যটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো এই রাতের মোমেন্টে এখন আপনারা উপভোগ করতে থাকুন। ঢাকা থেকে ছেড়ে আসলে এই ট্রেনটির যাত্রাবিরতি নিয়ে যদি আপনাদেরকে বলি, এটি ঢাকা, ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়া কোট, পোড়াদহ, চুয়াডাঙ্গা, দর্শনা হোল্ড, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, ঝিকরগাছা, বেনাপোল হয়ে এটি যাত্রাবিরতি দিয়ে থাকে। এটা আবারও বলেছিলাম, এর যাত্রাপথের সর্বমোট যাত্রাপথ এবং সবকিছু বিবেচনা করলে সময় লাগে ৮ ঘন্টার উপরে, যা কিনা প্রায় ৯ ঘন্টার কাছাকাছি সময়। ঘড়িতে সময় বেজে রাত ১টার দিকে আমরা চলে আসছি আমাদের প্রথম যাত্রাবিরতি স্টেশন ভাঙ্গা রেলওয়ে স্টেশনে। এখানে আমি ভেবেছিলাম অনেক যাত্রী হতে পারে, অর্থাৎ নামার ক্ষেত্রে বা ওঠার ক্ষেত্রে, কিন্তু আমাকে হতাশ করেছে। অর্থাৎ যাত্রীর দিক থেকে খুব বেশি যাত্রী কিন্তু এখানে ছিল না। আমার কথা যে ১০ থেকে ১৫ জন মানুষ উঠেছে কিনা সন্দেহ। কিছু মানুষ এখানে নেমে গেছে। তো নির্দিষ্ট সময় থেকে ২০ মিনিট বিলম্বে আমরা যাত্রা করছি। সেটা আপনারা দেখছেন কিছু কিছু সময় বিভিন্ন স্টেশন স্লো করেছে, যার জন্য এরকম অবস্থা। তো আমাদের এখানে ২ মিনিটের একটি যাত্রাবিরতি হওয়ার কথা। তো মোটামুটি যতটুকু বুঝলাম, এখানে ৫ মিনিটের মতো যাত্রাবিরতি করে আমাদের ট্রেনটি আবারও যাত্রা শুরু করে। তো যাই হোক, এই ক্ষেত্রে যদি আপনাদেরকে ট্রেনটির ওয়াশরুম নিয়ে যদি একটু দেখাই, ওয়াশরুম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এটা কিন্তু বায়ো টয়লেট ব্যবস্থা আর কি, অর্থাৎ অটোমেটিক এখানে সিস্টেম আছে পয়েন্ট স্টেশন ব্যবস্থার ক্ষেত্রে। তো এখানে হাই কমোড, লো কমোড দুইটাই কিন্তু ব্যবস্থা আছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই এখানে মানুষ ব্যবহার করতে পারবে। তো আমি যে কোচে ছিলাম এটা হাই কমোড ছিল। তো আমার কাছে এলএসবি থেকে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, কিন্তু স্পেস কিছুটা ছোট এলএসবি থেকে। তো যারা আছেন মোটামুটি কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে আরও একটি ব্যাপার দেখানো হয় নাই, সেটা হলো আমি যেটাতে আজকে ভ্রমণ করছি সেটা হলো শোভন চেয়ার শ্রেণী। এই সিআরসিসি শোভন চেয়ার শ্রেণী অনেকটা মূলত যে পিটি ইনকার যে কোচ আছে ওটার মতোই। খুব বেশি কমফোর্ট না, আবার খুব বেশি খারাপও না, মোটামুটি আপনি ভালোভাবে যাতায়াত করতে পারবেন। এবং এক্ষেত্রে এখানে চার্জিং পোর্ট আছে প্রতি ক্ষেত্রে, এটা আর কি একটা ভালো ব্যাপার। এবং যাত্রী কিন্তু খুব বেশি নেই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঘড়িতে সময় বেজে রাত ১:৪০ দিকে আমরা চলে আসছি ফরিদপুর রেল স্টেশন। এটি আমাদের যাত্রাপথের দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন। এবং এখানে প্রচুর মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, অর্থাৎ এখানে যে আমাদের আশেপাশে খেটে খাওয়া মানুষজন আছে, তারা এখানে রাতের সারাদিনের কাজ শেষ করে রাতে আর কি তারা তাদের যাত্রা করবে। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তারা কুষ্টিয়া বা পরদহ ওই পর্যন্ত যাবে। তো এখানে একটা হই হুল্লোড় ছিল, অর্থাৎ মানুষ দৌড়াদৌড়ি করতে এই দরজা থেকে ওই দরজায় কিন্তু তারা দৌড়াদৌড়ি করতেছিল ওঠার জন্য। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ফরিদপুর স্টেশনে এসে খুব ভালো পরিমাণে মানুষ কিন্তু আমরা দেখতে পেলাম আর কি। তো যাই হোক, এই হলো ট্রেনের অবস্থা। আমার কাছে পুরো যাত্রাপথ ভালোই মনে হয়েছে, এবং যেহেতু বৃষ্টির সময় ছিল খুব বেশি চাপও ছিল না, এবং মানুষের এই সময়টা আসলে আমার কাছে খুব ভালো লাগে। কারণ রেল যাত্রা করব, সেক্ষেত্রে মানুষের প্রচুর আনাগোনা থাকবে, মানুষ নামবে উঠবো, অনেক কিছু উপভোগ করব। এটাই তো রেল ভ্রমণের আসল সৌন্দর্য। যাই হোক, আমাদের ট্রেনটি এখানে ৫ মিনিটের মতো যাত্রাবিরতি শেষ করে আমাদের পরবর্তী স্টেশন রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়া এসব স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই ফরিদপুর থেকে বেশ কিছু যাত্রী ওঠার কারণে, অর্থাৎ প্রায় অনেক যাত্রী উঠেছে,
তো এখানে মোটামুটি অনেক যাত্রী দেখলাম যে দাঁড়ানো অবস্থায় আছে, অর্থাৎ এখানে স্ট্যান্ডিং যাত্রী ছিল। এটা খুব বেশিক্ষণ থাকবে না। আমার মনে হয় যে এই পোড়াদহ বা কুষ্টিয়া পর্যন্তই হবে। তারপর খুব বেশি মানুষের আরকি সম্ভাবনা নেই আরকি উঠার। পোড়াদহ জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামেন। নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। ঘড়িতে সময় বেজে প্রায় রাত ৩টা ৫০-এর আশেপাশের সময় আমরা চলে আসছি পোড়াদহ রেলওয়ে স্টেশনে। তো মাঝে আমরা রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়া কোট পার হয়ে আসছি। তো একটা লম্বা ঘুম দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেক জার্নি করতে হবে। তো এখানে দেখলাম যে বলছিলাম যে ফরিদপুর থেকে অনেক যাত্রী উঠেছে, তারা কিন্তু এখানে মোটামুটি এখন অনেকেই নেমে গেছে। অর্থাৎ এখানে আসার পর মনে হলো যে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং প্রচুর যাত্রী পোড়াদহ স্টেশনে নেমে গেছে। আমার একটি পছন্দের স্টেশন এই পোড়াদহ রেলওয়ে স্টেশন। তো এই পোড়াদহ রেল স্টেশনে আমাদের সাথে আরেকটু ট্রেনের ক্রসিং হয়ে যায়, সেটা সম্ভবত খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখানে পোড়াদহ স্টেশনে তাদের সাথে ক্রসিং হচ্ছে এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে সরাসরি ঢাকা অর্থাৎ এই পদ্মা সেতু হয়ে এখান থেকে যাত্রা করবে। তো এখানকার এই ট্রেনটির জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিটের একটি ডিলে হয়, তারপর এখান থেকে আমাদের ট্রেনটি আবারও যাত্রা শুরু করে। এটাই হলো ফজরের পরের মুহূর্ত। নিঃসন্দেহে আমার কাছে দুনিয়ার সেরা সময় যদি মনে হয়, তাহলে ফজরের পরের সময়টা সবচাইতে সুন্দর মনে হয়। এক্ষেত্রে আপনাদের একটু তথ্য যদি দিই, এই বেনাপোল সেকশনের রেল ব্যবস্থার ক্ষেত্রে 1965 সালে পাক ভারত যুদ্ধ শুরু হলে ঢাকা থেকে বেনাপোলগামী এবং খুলনা থেকে বেনাপোলগামী রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে আবার রেল সড়ক ও স্টেশন সমূহ অবিনষ্ট থেকে যায়। 2014 সালে যশোর থেকে বেনাপোল অবধি রেল সড়ক সংস্কার করা হয়। পরবর্তীকালে এই পথ দিয়ে খুলনা কলকাতা রেল পরিষেবা চালু করা হয় এবং সেই ক্ষেত্রে পুনরায় 2019 সালের 17 জুলাই পুনরায় এই পথে ট্রেন চালু করা হয় ঢাকা থেকে এবং খুলনা থেকে বেনাপোল পর্যন্ত। সময় বেজে এখন 5টা 45 মিনিট। এই মুহূর্তে আমরা চলে আসছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। এখানে 2 মিনিটের যাত্রা বিরতি হবে। এটি কিন্তু একটি সে প্রাচীনকালের যে সিগন্যাল পদ্ধতি আর কি এই স্টেশনটা পরিচালিত হয়। একজন মুরব্বী উঠেছে আর কি ট্রেনে, যতটুকু দেখলাম। আর যাত্রী নেই বললেই চলে, খুব একদম শান্ত শিষ্ট, কত সুন্দর একটা রেলওয়ে স্টেশন। তো মার্শাল্লাহ, অনেকদিন পরে এই রুটে আসছি, আমার ব্যক্তিগত কাছেও অনেক বেশি ভালো লাগতেছে, খুবই সুন্দর।
এখন ঘড়িতে সময় বেজে সকাল 6টার আশেপাশে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। এটা একটি অনেক পুরাতন রেলওয়ে সেকশনের স্টেশন। তো এখানে অনেক মানুষই নিয়মিত এই ঝিনাইদহ জেলা থেকে যারা পার্শ্ববর্তী জেলায় বা ঢাকা যেতে চায় এখান থেকে আপ ডাউন করে থাকে। তো এটি খুবই সুন্দর এবং প্ল্যাটফর্মগুলো বেশ সচ্ছল, অর্থাৎ খুব সুন্দরভাবে এখানে যাত্রীরা ওঠানামা করতে পারে। এবং এখানে 2 মিনিটের মতো যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি আমাদের পরবর্তী যশোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ঘড়িতে সময় বেজে 6টা 40 মিনিটের দিকে আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন। এটি যশোর কি বাংলাদেশের রেলওয়ে খাতের অন্যতম বড় জংশন রেল স্টেশনগুলোর একটি। এখানে প্রায় খুলনা থেকে ছেড়ে আসা বা ঢাকা থেকে ছেড়ে আসা অনেক ট্রেনেরই নির্দিষ্ট স্টপেজ রয়েছে। এবং যশোর কিন্তু মূলত বিখ্যাত একটি রেল স্টেশন। এখানকার লোকসমাজ এবং জীবন ব্যবস্থা এবং এখানকার কালচারের ক্ষেত্রে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি জেলা হলো এই যশোর। এখানে মোটামুটি একটু 15 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি হবে, কারণ এখান থেকে ইঞ্জিন রিভার্স করে আমাদের শিকড়গাছার হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো স্টেশনে প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছি সকাল সকাল, অর্থাৎ আমাদের ট্রেনে যাত্রী না থাকলেও, অর্থাৎ বেনাপোলের উদ্দেশ্যে যাত্রী না থাকলেও ঢাকা থেকে বা খুলনা থেকে যারা রাজশাহী, চিলাহাটি বা বিভিন্ন রুটে যারা যাবেন, তো সেইগুলোর জন্য কিন্তু অনেক মানুষ এখানে বসেছিল। এই মুহূর্তে আমরা চলে আসছি যশোর, আর এই হলো কোচের অবস্থা। মানে সিট মনে হয় সম্পূর্ণটাই ফাঁকা, 5 থেকে 7 জন মানুষ আর কি এখানে আছে। যশোর স্টেশন একদম ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ খালি অবস্থাতেই বেনাপোল পর্যন্ত আর কি যাবে। আমরা চলে আসছি যশোর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখেছেন ভিতরে একদম যাত্রী নেই বললেই চলে। এই স্টেশনের অবস্থা, স্টেশনেও খুব একটা মানুষ নেই। এখন ঘড়িতে সময় বেজে সকাল 6টা 40 মিনিট। তো নির্দিষ্ট সময় আর কি বলা যায় এখানে ট্রেনটি কিন্তু চলতেছে। খুব বেশি সময় আর কি লেট নেই, আধা ঘন্টার মতো লেট আছে। আর স্টেশনেও যাত্রী নেই, এই হলো অবস্থা। আর ইঞ্জিন কিন্তু এখন পরিবর্তন হবে, অর্থাৎ এখান থেকে যখন ট্রেনটা মানে আসছে ঢাকা থেকে, এটি কিন্তু এখন ইঞ্জিন পরিবর্তন করে আর কি বেনাপোলমুখী আর কি করবে। মানে এখান থেকে ইঞ্জিন পরিবর্তন করতে হবে আর কি। সেইটা আর কি একটা রিজন ছিল। ঢাকা থেকে কিন্তু উল্টো বগি হয়ে আসছে আর কথা কথা কোচ হয়ে মানে আগে হয়ে আসছে আর কি, এখন বেনাপোল পৌঁছাবে কিন্তু ক হয়ে আর কি। তো এটা আর কি একটা রিজন ছিল। তো এই তো দেখি কয়টা বাজে পৌঁছায়, 7টার দিকে আর কি পৌঁছানোর কথা আমাদের বেনাপোল। কি কয়টা বাজে আমরা পৌঁছাতে পারি আর কি। কিছু মানুষ আড্ডা দিচ্ছে, কিছু মানুষ ওইখানে দাঁড়িয়ে হাঁটাচলা করতেছে, পুলিশ সবাই আছে এখানে। আমাদের কোচগুলো যদি দেখেন একদম ফাঁকা। এই যে বেনাপোল এক্সপ্রেস, আমার কোচ হলো এইটা। খুব বেশি সময় লেট করবে না, অর্থাৎ 10 মিনিটের ভিতরে হয়তো ছেড়ে যাবে। যশোর রেলওয়ে স্টেশন আমার খুব পছন্দের একটি জায়গা এটি। অনেক স্মৃতি, অনেকদিন পরে আসছি এখানে। সকাল সকাল এখানে হাঁটাচলা করতেছে। স্টেশনে অনেক মানুষ দল বেঁধে এইখানে। তো দেখা যায় যশোর স্টেশন একটি জানেন আপনারা আধুনিক এলাকা, যশোর জেলা স্টেশন এরিয়াও শহরে পড়েছে। আর এখানে স্টেশনটাও খুব সুন্দর। ওই যে ইঞ্জিন কিন্তু আমাদের চলে গেছে, এখনই যুক্ত হয়ে যাবে এবং 5-10 মিনিটের মধ্যে এখান থেকে আর কি ছেড়ে যাবে আর কি, আশা করা যায়। তো ইতিমধ্যে কিন্তু ট্রেনের ইঞ্জিন রিভার্স করা হয়ে গেছে, অর্থাৎ বেনাপোলের উদ্দেশ্যে কিন্তু ঘোরানো হয়ে গেছে।
তো এই ক্ষেত্রে এখন একটু চা খাওয়ার চেষ্টা করব। এই এত সুন্দর চাটা কিন্তু এখানে 5 টাকা ছিল, যা আমার কাছে অবাক করেছে। স্বাদটা অসাধারণ ছিল। তো যাই হোক, এখানে 15 মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি ছিকরগাছা রেলওয়ে স্টেশন হয়ে আমাদের সর্বশেষ গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই যশোর জেলা নিয়ে আলাদা একটি স্পেশাল এপিসোড করার আমার ইচ্ছা আছে, এবং এই জেলার ইতিহাস নিয়ে ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে এই জেলা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঘড়িতে সময় বেজে 7টা 15 মিনিটের দিকে আমরা চলে আসছি ছিকরগাছা রেলওয়ে স্টেশনে। তো এখানে বেশ কিছু যাত্রী নেমে গেছে। এখানে ট্রেনের ভিতরে অত একটা যাত্রী ছিল না, এবং আমাদের এরপরে সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন হতে যাচ্ছে বেনাপোল। এই ছিকরগাছা এবং বেনাপোল স্টেশনের ভাড়া কিন্তু একই পরিমাণে। তো দেখতে দেখতে আমাদের যাত্রা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং পরিশেষে যদি কিছু কথা আপনাদেরকে সংযুক্ত করি, তো আমি যাত্রাপথের চেষ্টা করি আমাদের গ্রাম বাংলা রেলওয়ে পথের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার। হয়তোবা অনেকের মন মতো হয় বা হয় না। আপনারা যদি আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে এবং আমার সাথে আপনাদের মতামতগুলো শেয়ার করে পাশে থাকেন, সেটা কিন্তু আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমি চেষ্টা করি আপনাদের মাঝে বাস্তব তথ্যগুলো দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্ট, এই সহযোগিতা আমাকে আরও এই ভিডিও তৈরি তারা আপগ্রেড করতে সহযোগিতা করবে। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি আমাকে পরামর্শ দিয়ে এবং ইন ফিউচার কী নিয়ে কী করতে পারি সেগুলো আপনারা পরামর্শ দিতে পারেন। তো আপনাদের কাছে সকলের আমার দোয়া কামনা রইল। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় বেজে 7টা 40 মিনিটে আমরা অবশেষে নামলাম আমাদের কাঙ্ক্ষিত বেনাপোল রেলওয়ে স্টেশনে। এখানে অনেক যাত্রী এখান থেকে নেমে যে ভারত বাংলাদেশের যে বর্ডার আছে বেনাপোল, সেখানে চলে যাবে, এবং অনেকে এখান থেকে তার নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। তো এখানে অনেক রকম যাত্রী এখানে তারা নেমেছে। তো সব মিলে এই যাত্রাটা আমার কাছে আমার অন্যতম সেরা যাত্রাগুলোর একটি হয়ে থাকবে। তো অবশেষে আমরা চলে আসছি বেনাপোল। এখন ঘড়িতে 7টা 40 মিনিট, অর্থাৎ এখানে 7টায় থাকার কথা। আমরা পৌঁছেছি মূলত 7টা 40-এ আর কি, অর্থাৎ 40 মিনিট আর কি বিলম্ব ছিল। আর সব মিলে আর কি যদি আমি বলি, এই যাত্রাটি খুবই স্মুথ ছিল, খুব বেশি প্যারা ছিল না। পুরো রাস্তা খুব ভালোভাবে আসা হয়েছে, এত বেশি যাত্রী চাপও ছিল না। আর স্টেশনের অবস্থা যদি বলি, খুব বেশি মানুষ নেই এই বেনাপোল স্টেশন। আগে কিন্তু এখান থেকে ভারতের ট্রেন যেত, বাট বর্তমানে নেই। তো এখানে স্থানীয় পর্যায়ে বা যারা একটু ভেঙে ভেঙে আর কি এখান থেকে যারা যাবে ইন্ডিয়াতে, যাদের পারমিশন আছে, ভিসা আছে, তো তারা এখান থেকে আর কি যাবে। তো এই ছিল ভ্রমণ অভিজ্ঞতা। আশা করি আপনারা সম্পূর্ণ এই ভ্রমণ অভিজ্ঞতাই উপভোগ করেছেন, এবং এই ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখেন না কেন, আপনাদের এটা আশা করি কাজে লাগবে। এবং এটাই ছিল সম্পূর্ণ ভিডিও তথ্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আসছে আমাদের মংলা কমিটার ট্রেন নিয়ে। আশা করি সেই ভিডিওটি আপনারা উপভোগ করবেন, এবং খুলনা সিরিজ নিয়ে আরো বেশ কিছু ভিডিও থাকবে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।